কিছু মিথ রয়েছে আইভিএফ নিয়ে, যে এই আমাকে যেমন একটা স্টুডেন্ট, দুটো মেয়ে আছে, হ্যাঁ, সে আইভিএফ করতে চায়, তো না আমার থার্ড বাচ্চা দরকার, তাহলে আপনার দুটো বাচ্চা আছে, হ্যাঁ সেটা ছেলে দরকার, বেসিক্যালি সে তো আর বলতে পারছে আমার ছেলে দরকার। এই যে একটা কনসেপ্ট যে আইভিএফ করলে আমরা ছেলে বা মেয়ে ঠিক করে দিতে পারি, এইটা তুই কি করিস? বা যদি আমি তো বলে দিই এটা হচ্ছে ইললিগাল, আর যে জিজ্ঞেস করছে তার জন্য যে ডক্টর করছে তার জন্য দণ্ডনীয়। ইভেন দো স্যার আমার মনে হয় দ্য পারসন হু ইজ আস্কিং ইজ অ্যাজ culpable as the person who is doing it, সেম জিনিস যেটা আল্ট্রাসাউন্ডের জন্য। কিন্তু আমাদের দেশের এরকমই যে মানে মেল ইয়ের জন্য চাহিদাটা অনেক বেশি, তো যদি একটু এরকম করে বলে দিলে, না বলে দিলে বেস্ট স্যার। বেশি এক্সপ্লেন করতে গেলে ওরা ইনসিস্ট করতে থাকবে, তো এটাই তো পলিসি ফলো করি স্যার। কিন্তু মানে আবার অনেকদিনের এটাও আছে যে আইইউআই করলে নাকি মেল বেবি হবে, এইটাও একটা কনসেপ্ট নিয়ে আসে। সো তো এটার কোনো বেসিস আছে না? এগুলো সব সব কার ছেলে হবে না মেয়ে হবে কিছুই নয়। আর একটা হয় না যে সবসময় মেয়ে হলে দেখবি যে মাকে দোষ দেওয়া হয়, ওর জন্যই মেয়ে হয়েছে, কিছুতেই বুঝে না যে ওয়াই ক্রোমোজোমটা বাবার থেকে যাচ্ছে, তো সেখানে না গেলে ইটস আ মেল ফ্যাক্টর আর কি। আর একটা হয় না তোর কাছেও নিশ্চয়ই আসে যে আইভিএফ করার পরে দেখবি পেশেন্টটা এরকম পেটে হাত দিয়ে হেঁটে হেঁটে আসছে, না হাঁটলেই ওর এমব্রিওটা বেরিয়ে যাবে, বা আমি কি একদম বেড রেস্টে থাকলে কিছু করব না। এইটাও যে বেড রেস্টে কি আইভিএফ সাকসেস বাড়ে, অনেকরাই বলে যে আমাকে তো 9 মাস শুয়ে থাকতে হবে। হ্যাঁ তুই কি বলিস এখানে? স্যার আমি তো বলি স্যার ডেটা তো আছেই স্যার, যে যদি বেড রেস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আপ টু 10 to 14%, মানে 10 ভাগে 1 থেকে 2 ভাগ সাকসেস রেট কমে যাচ্ছে স্যার। তো ওইটা এক্সপ্লেন করে দেওয়া হয়। আর এইটাও যদি পেশেন্টদের বোঝানো চায় যে নেচার চায় না যে তুমি শুয়ে থাকো স্যার, কেন যখন কনসিভ করছে কেউ তো জানে না কখন কনসিভ করছে, সে হচ্ছে নিজের কাজ করছে, হাঁটাচলা করছে, যারা খেলোয়াড় তারা খেলছে, যারা কাজ করছে তারা কাজ করছে। তো আই থিঙ্ক আইভিএফ এ আমরা ফার্টিলাইজেশনটা হয়তো বাইরে করছি, কিন্তু সবকিছুই তো স্যার ন্যাচারাল, তাহলে এইটা কেন আনন্যাচারাল হবে, কেন বেড রেস্টটা হবে? একদমই নো বেড রেস্ট। আমরা বলি ট্রান্সফার পর 15 মিনিট শুয়ে আছেন, দ্যাটস এনাফ। আপনি হাঁটাচলা করলেও আপনার এমডিও বেরিয়ে যাবে না, মানে দে ইনসিস্ট যে এখানে হয় না যে বাংলাদেশে অনেক পেশেন্ট থাকে আর কি, যারা আসে তারা এসে বলে যে আমরা তাহলে পুরো টাইমটা দেখে নিই তারপর বাংলাদেশ যাব। কিছুতেই বোঝানো যায় না যে এই যে তুমি থাকছো এই অন্য একটা দেশে অন্য একটা শহরে, যে খরচাটা হচ্ছে, বা স্টিং আই ফ্রম দ্য ফ্যামিলি, খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে, থাকার প্রবলেম, এটা হস্টাইল এনভায়রনমেন্টে বাড়ি চলে গেলে সুবিধা হয়। তো যখন আমরা এই বাংলাদেশের পেশেন্টদের কাছে আসে বা আমাদের কাছে প্রচুর আসে আর কি, তখন তুই কখন বলিস যে এমডিও ট্রান্সফার করার পর কখন বাড়ি চলে যাবে? স্যার এমব্রায়ো ট্রান্সফার পরে আমরা তো বলে দিই যে নেক্সট ডেও তুমি যেতে পারো। হ্যাঁ স্যার, জাস্ট আমার মনে হয় যখন আমরা পেশেন্টসকে পাঠিয়ে দিচ্ছি তাহলে আমাদের জানিয়ে দেওয়া উচিত যে কখন কখন ওদের ফিরে আসতে হবে। একদম একটা তো স্যার কোনো রিপোর্টের সাথে আসতে হবে স্যার। একটা যেটা মানে আমি বলবো এটা আমার লেসনের মতন, লাইক অবভিয়াসলি এটা আমার খুব শুরুর দিকে একটা বাংলাদেশেরই পেশেন্ট, ও হচ্ছে আমরা ওষুধ দিয়েছিলাম, কিন্তু ওষুধ তো আমরা স্যার আপনিও যেরকম ট্রান্সফারের পরে হয়তো 14 ডেজের জন্য দিচ্ছেন বা অ্যাটমোস্ট 3 উইকসের জন্য দিচ্ছেন, আর টেস্ট আমরা যেরকম 12 দিনের মাথায় বা 14 দিনের মাথায় করছি। তো স্যার পেশেন্টকে তো আমরা বলে দিয়েছি, তো আপনি রিপোর্ট নিয়ে আসতে বলেছি, তো বাড়ি চলে গেছে, কিন্তু রিপোর্টস নিয়ে আসেনি, আর ওষুধ যতদিন লিখেছে ততদিনই খেয়ে বন্ধ করে দিয়েছে। তো স্যার ওর ব্লিডিং শুরু হয়ে গেছিলেন, শি হ্যাড এ মিসক্যারেজ। নাও যদিও এভিডেন্স আছে যে উই ক্যান স্টপ অ্যাজ সুন অ্যাজ বিটা-HCG পজিটিভ হচ্ছে, কিন্তু উই ডোন্ট নো, আমাদের সবসময় এটা মাথায় লাগলো যে হয়তো ওষুধটা বন্ধ না করলেও কনসিভ কন্টিনিউ করতো। তো এই জিনিসগুলো বলে দেওয়া উচিত স্যার, যে এক্সপ্লেন করা উচিত যে কি করা উচিত না। মানে আমি এটা সবাইকে বলি যে কি করবে তো সেটা বলো, কিন্তু এটা না করলে কি হবে বা কি করা উচিত না এটা বলাটা বেশি জরুরি। তো স্যার পেশেন্ট চলে গেলে ওদের হাজবেন্ডদের তো আমরা ডেকে নিই, বা কোনো রিলেটিভ এসে প্রেসক্রিপশনস নিয়ে যায় স্যার, প্রেগনেন্সি পজিটিভ 6 সপ্তাহ স্ক্যানে, 12 সপ্তাহ স্ক্যান, আপ টু 5 মান্থস তো ফুল সাপোর্ট আমরা দিই। কেন আমরা অনেক সময় দেখেছি যে লোকালি ডক্টররাও একটু ভয় পায় আইভিএফ প্রেগনেন্সি, তো ওরা আইভিএফ প্রেগনেন্সিকে একটু নর্মাল প্রেগনেন্সির মতন দেখে না, ভাবে যে এটা হচ্ছে অন্য ধরনের প্রেগনেন্সি। তো এই প্রবলেম পেশেন্ট ফেস করে, তখন তাই জন্য আমরা ওই গাইডেন্সটা দিয়ে দিই। তো স্যার আপনার যে মানে পেশেন্টস আসছে আপনার কাছে, মানে ওরা তো ভাবে যে আইভিএফ প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্সি, মানে আপনার কি টেক আছে যে আইভিএফ প্রেগনেন্সি কি নর্মাল প্রেগনেন্সির মতন ডিফারেন্ট আছে? ডিফারেন্ট হলে কেমন? না আমি তো নর্মাল প্রেগনেন্সি দেখি, দেখ আইভিএফ প্রেগনেন্সি আমরা জানি যে রিস্ক বেশি হয়, তার কারণ হচ্ছে যে এটা অনেকটা এল্ডারলি মায়েদের প্রেগনেন্সি হচ্ছে, তো উই নো যে আইভিএফ হলে ব্লাড প্রেশার বাড়তে পারে, ব্লাড সুগার বাড়তে পারে, প্রিটার্ম লেবার হতে পারে, সেটা বিকজ অফ দ্য মেডিকেশনস উই গিভ, কোমরবিডিটি থাকে বিকজ বয়স বেশি আছে বলে এমনি তাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার
সুগার বেশি আছে, তো এই জন্য রিস্ক ফ্যাক্টরস হয়। কিন্তু পার্ট সে যে আইভিএফ করলেই মিসক্যারেজ হবে তা নয়, নর্মাল যে কোনো প্রেগনেন্সি 10-15% মিসক্যারেজ, আইভিএফেও তাই হচ্ছে। আবার আইভিএফ করলেই যে অ্যাবনর্মাল বেবি বাড়বে, লোকের একটা ভয় থাকে যে বেবি অটিজম বা অ্যাবনর্মালিটি হবে, সেটাও নয়। যে কোনো প্রেগনেন্সি 3-5% চান্স অফ অ্যাবনর্মাল বেবি আমরা ধরতে পারবো না। তো উল্টে আইভিএফ আমরা স্ক্রিনিং করছি, এমব্রিওটাকে দেখতে পাচ্ছি যে কোনো রকম প্রবলেম আছে কি নেই, এই ব্যাপারটা। আর একটা দেখবি তুই, আমার যেটা হয় বাংলাদেশি যখন পেশেন্টের কথা যখন হচ্ছে, বা আমাদের যারা অন্য প্রভিন্সে গিয়ে ট্রিটমেন্ট করে, যে বলা হলো যে তুমি এই ওষুধগুলো বাংলাদেশে পাবে, এবং তখন সে বলে না বাংলাদেশের ওষুধ ভালো নয়, আমি এখান থেকে সব ওষুধ নিয়ে যাব। কিছুতেই বোঝানো যায় যে কোল্ড চেন নষ্ট হয়ে যাবে।